দেশের মানুষের ভাগ্য পরিবর্তন করাই সরকারের একমাত্র লক্ষ্য বলে মন্তব্য করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। তিনি বলেন, 1 বছরের মধ্যে চা বাগানের সব নারী শ্রমিককে ফ্যামিলি কার্ডের আওতায় আনা হবে। 40 লাখ পরিবারের মাঝে কৃষক কার্ড ও ফ্যামিলি কার্ড তুলে দেওয়া হবে বলেও জানিয়েছেন প্রধানমন্ত্রী। দুপুরে মৌলভীবাজারের শ্রীমঙ্গল ভিক্টোরিয়া উচ্চ বিদ্যালয় মাঠে তৃতীয় ধাপের ফ্যামিলি কার্ড বিতরণ কর্মসূচির উদ্বোধন করে তিনি এসব কথা বলেন। জনগণের উপকারের বাজেটকে যারা গণবিরোধী বলে তারা জনগণের বন্ধু হতে পারে না উল্লেখ করে তিনি বলেন, যারা মানুষকে বিভ্রান্ত করতে চায় তাদের ব্যাপারে সচেতন থাকতে হবে। জনগণ যদি ঐক্যবদ্ধ থাকে বাংলাদেশের গণতন্ত্রকে কেউ নষ্ট করতে পারবে না। জনগণের অর্থ যেন জনগণের কাজেই ব্যয় হয় সেই ব্যবস্থা করেছে সরকার। আমরা দেখেছি কিভাবে জনগণের অর্থ বিগত 1 যুগ ধরে 17 বছর ধরে আমরা দেখেছি কিভাবে জনগণের অর্থ এই দেশ থেকে পাচার হয়ে গিয়েছিল। জনগণের অর্থ জনগণকে না দিয়ে একটি দল বিদেশে পাচার করে দিয়েছিল। প্রিয় ভাই বোনেরা, যারা বলে কোত্থেকে আসবে ফ্যামিলি কার্ডের টাকা, কোত্থেকে আসবে কৃষক কার্ডের টাকা, কোত্থেকে আসবে, তাদের উদ্দেশ্যে বলতে চাই, এই জনগণের টাকা আর পাচার হতে দেব না। আমরা জনগণের টাকা দিয়ে জনগণের জন্য কাজ করা হবে, জনগণের অর্থ দিয়ে দেশের জন্য কাজ করা হবে, দেশের ভাগ্যের পরিবর্তনের জন্য কাজ করা হবে, জনগণের জন্য কাজ করা হবে। কাজে ইনশাআল্লাহ টাকার কোনো অভাব হবে না। আসুন, যারা এই দেশ থেকে টাকা পাচার করেছে, যারা এই দেশ থেকে টাকা বাইরে পাঠাতে চায়, জনগণের অর্থ টাকা বিদেশে পাঠাতে চায়, আমরা আজ থেকে তাদের বিরুদ্ধে কঠোর অবস্থান গ্রহণ করব। আমরা যদি সকলে চোখ কান খোলা রাখে তাহলে এই দেশের মানুষের অর্থ সম্পদ কেউ বিদেশে পাচার করতে পারবে না। শ্রীমঙ্গল থেকে মৌলভীবাজার সদরে এসে দেশের কয়েকটি অঞ্চলে ভার্চুয়ালি ফ্যামিলি কার্ড বিতরণ কার্যক্রম উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী। সেখান থেকে আরো তথ্য জানাচ্ছেন সহকর্মী মনিরুল ইসলাম। ধন্যবাদ আপনাকে। আপনি জানেন যে গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের প্রধানমন্ত্রী তারেক রহমান তিনি আজকে চায়ের রাজধানী মৌলভীবাজার জেলায় এসেছেন। তিনি দুপুর 1টা নাগাদ শ্রীমঙ্গল উপজেলায় তিনি ফ্যামিলি কার্ড বিতরণ করেছেন। আমাদের কাছে যে তথ্যটি রয়েছে, দুপুর 3:30টা নাগাদ তিনি মৌলভীবাজার সদর উপজেলায় আসবেন এবং সেখানে মৌলভীবাজার সরকারি উচ্চ বিদ্যালয় মাঠে ফ্যামিলি কার্ড বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথির তিনি বক্তব্য রাখবেন। একটি জিনিস আপনাদেরকে জানিয়ে রাখি যে এই প্রধানমন্ত্রী তারেক রহমানের মৌলভীবাজার জেলায় আগমনকে কেন্দ্র করে জেলার 7টি উপজেলার যে সাধারণ নেতাকর্মী রয়েছে, সাধারণ জনগণ রয়েছে, তারা সকাল থেকে এই প্রধানমন্ত্রীকে এক নজর দেখার জন্য মৌলভীবাজারে এসে ভিড় করছেন। তারা আমাদেরকে জানিয়েছেন যে এই প্রধানমন্ত্রীর আগমনকে কেন্দ্র করে মৌলভীবাজার শমশেরনগরে বিমানবন্দর চালু, মেডিকেল কলেজ স্থাপন সহ বিভিন্ন দাবি তারা আসলে আজকে এই সংসদ সদস্যদের মাধ্যমে সেখানে তুলে ধরবেন এবং এই দাবিগুলো যাতে সরকার বাস্তবায়ন করে সেটি কিন্তু তারা আমাদেরকে বলেছেন। এছাড়া আরেকটি বিষয় আপনাদের জানিয়ে রাখি, মৌলভীবাজার জেলায় 360 জন উপকারভোগীর মধ্যে আজকে ফ্যামিলি কার্ড বিতরণ করা হবে। সব মিলিয়ে যেটা বলা যায় যে প্রধানমন্ত্রী তারেক রহমানের আগমনকে কেন্দ্র করে মৌলভীবাজার জেলায় ইতিমধ্যেই বিশেষ করে প্রশাসনের পক্ষ থেকে এবং আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর পক্ষ থেকে সকল ধরনের ব্যবস্থা আসলে করা হয়েছে। এই ছিল আমার কাছে মৌলভীবাজার সরকারি উচ্চ বিদ্যালয় থেকে প্রধানমন্ত্রী তারেক রহমানের আগমনের সর্বশেষ তথ্য। ধন্যবাদ আপনাকে। এদিকে রংপুরের পীরগঞ্জে আজ ভার্চুয়ালি ফ্যামিলি কার্ড বিতরণের উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী। এই বিষয়ে আরো তথ্য জানাতে রংপুর থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী মাহমুদুল হাসান। মাহমুদ, ফ্যামিলি কার্ড বিতরণের উদ্বোধন ঘিরে কেমন পরিস্থিতি দেখছেন রংপুরে? আপনাকে জানিয়ে রাখি যে আসলে বিএনপি সরকারের যে নির্বাচনী যে প্রতিশ্রুতি ছিল সেই প্রতিশ্রুতি অনুযায়ী আজকে যে আসলে ফ্যামিলি কার্ড তুলে দিবেন এবং যে উদ্বোধন আনুষ্ঠানিক যে উদ্বোধন করবে, বিশেষ করে 19টি ইউনিটে কিন্তু একযোগে যারা বিশেষ করে এই বাংলাদেশের 19টি ইউনিটে কিন্তু তিনি আজকে যে মৌলভীবাজারের যে রাজনগর উপজেলা থেকে ভার্চুয়ালি যুক্ত হবেন কিছুক্ষণের মধ্যেই। এরপরেই কিন্তু আসলে যারা সমাজের অসচ্ছল যারা নারী রয়েছে তাদের সামাজিক উন্নয়নে কিন্তু আসলে আর্থসামাজিক উন্নয়নে এই ফ্যামিলি কার্ডগুলো তাদের হাতে তুলে দেওয়া হবে। তারা প্রত্যেক মাসে তারা 2500 টাকা করে আর্থিক সহায়তা পাবে। এই আজকে সেই আনুষ্ঠানিক বিতরণ কার্যক্রম অনুষ্ঠিত হবে। সেই ধারাবাহিকতা আজকে রংপুরের পীরগঞ্জ উপজেলার কতরা ইউনিয়নের 4 নম্বর ওয়ার্ডের যারা অধিবাসী রয়েছে তাদের হাতে যে ফ্যামিলি কার্ড সেটি কিন্তু যে আনুষ্ঠানিকভাবে উদ্বোধন সেটি
যে মাননীয় প্রধানমন্ত্রী তারেক রহমান তিনি এর আনুষ্ঠানিক উদ্বোধন করবেন। এবং আমরা দেখছি যে এখানে প্রায় দুপুর 2টা থেকে কিন্তু এখানে যারা বিশেষ করে যারা উপকারভোগী রয়েছেন তারা কিন্তু সেখানে অবস্থান করছেন। হয়তোবা প্রধানমন্ত্রী তারেক রহমান তিনি ভার্চুয়ালি যুক্ত হয়ে আনুষ্ঠানিক উদ্বোধন শেষে কিন্তু তাদের হাতে যে ফ্যামিলি কার্ড সেটি কিন্তু তুলে দেবেন, সেই অপেক্ষায় কিন্তু তারা প্রহর গুনছেন। তবে ইতিমধ্যে আমরা দেখেছি যে এই রংপুরের পীরগঞ্জে ইতিমধ্যে বিশেষ অতিথি হিসাবে উপস্থিত হয়েছেন নারী সংসদীয় আসনের যে জেবি আমিন নামে যে একজন সংসদ সদস্য, তিনি রংপুরের 6 এবং রংপুর 5 আসনের সরকারের কাজগুলো তদারকি করবেন এবং দায়িত্বপ্রাপ্ত এমপি তিনি কিন্তু ইতিমধ্যে এসেছেন। এবং বলা যায় যে এই আসনের যে সাংসদ রয়েছেন মাওলানা নুরুল আমিন তিনি উপস্থিত রয়েছেন। এরপরে রংপুর জেলা বিএনপির যে আহ্বায়ক রয়েছেন এবং সেই সাথে রংপুর জেলা পরিষদের প্রশাসক সাইফুল ইসলাম তিনি ইতিমধ্যে রয়েছেন এবং উপস্থিত হয়েছেন। এবং এর পাশাপাশি যদি বলা যায় যে রংপুর উন্নয়ন কর্তৃপক্ষের যে চেয়ারম্যান রয়েছেন শামসুজ্জামান শামু তিনি কিন্তু ইতিমধ্যে অনুষ্ঠানস্থলে যোগ দিয়েছেন। এবং যে প্রধানমন্ত্রী তারেক রহমানের যে আনুষ্ঠানিকতা ভার্চুয়ালি আনুষ্ঠানিকতার মধ্য দিয়ে যে আজকের কাঙ্ক্ষিত নির্বাচনের সময় যে প্রতিশ্রুতি দিয়েছিলেন যে নারীদের হাতে ফ্যামিলি কার্ড তুলে দেবেন সেই কথা কিন্তু তিনি রেখেছেন। এবং যারা উপকারভোগী তাদের সাথে কথা বলেছি, তারা যেটি বলছেন যে বিএনপি সরকার যে কথাগুলো বলেছিল সেই বাস্তবায়নটাই কিন্তু হচ্ছে এবং তারা অনেকটাই উচ্ছ্বাসিত। তারা তাদের বাচ্চাদের স্কুল ফি দিতে পারবেন, তারা তাদের বিশেষ করে যে খাবার থেকে শুরু করে তাদের আর্থসামাজিক উন্নয়নে। মাহমুদুল, আপনাকে ধন্যবাদ। দর্শক, রংপুর থেকে যুক্ত ছিলেন প্রতিনিধি মাহমুদুল হাসান। চট্টগ্রামে 5 বছরের শিশু আয়াতকে হত্যার পর মরদেহ 6 টুকরো করার মামলায় আসামি মোহাম্মদ আবিরকে মৃত্যুদণ্ডের আদেশ দিয়েছেন আদালত। একই সঙ্গে 1 লাখ টাকা অর্থদণ্ডও দিয়েছেন আদালত। চট্টগ্রামের 6ষ্ঠ অতিরিক্ত মহানগর দায়রা জজ মোহাম্মদ আলী আক্কাস এই রায় দিয়েছেন। এ সময় আদালতে আসামি আবির উপস্থিত ছিলেন। চট্টগ্রাম মহানগর দায়রা জজ আদালতের সহকারী পাবলিক প্রসিকিউটর মোহাম্মদ রায়হানুল ওয়াজেদ চৌধুরী বলেন, আসামি আবির আলী স্বীকারোক্তিমূলক জবানবন্দি, সুরতহাল রিপোর্ট, ময়নাতদন্ত রিপোর্ট, আলামত উদ্ধার এবং সাক্ষীদের জবানবন্দি পর্যালোচনায় অভিযোগ সন্দেহাতীতভাবে প্রমাণিত হওয়ায় আসামির বিরুদ্ধে সর্বোচ্চ শাস্তি মৃত্যুদণ্ডের রায় আদেশ দিয়েছেন আদালত। একই সঙ্গে 1 লাখ টাকা অর্থদণ্ড, অনাদায় 1 বছর সশ্রম কারাদণ্ড দেওয়া হয়েছে। তিনি জানিয়েছেন, আদালত পর্যবেক্ষণে বলেছেন এই ঘটনাটি পূর্ব পরিকল্পিত, নিষ্ঠুর, নৃশংস, নির্মম এবং সমাজে আতঙ্ক সৃষ্টিকারী ক্রাইম প্যাট্রোল থেকে উদ্বুদ্ধ হয়েছে। জুলাই বিপ্লবে সংঘটিত মানবতা বিরোধী অপরাধের মামলায় কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের সভাপতি মণ্ডলীর সদস্য কামরুল ইসলাম ও ওয়ার্কার্স পার্টির সভাপতি রাশিদ খান মেননের বিচার শুরু আজ। আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল 1-এর চেয়ারম্যান বিচারপতি গোলাম মর্তুজা মজুমদারের নেতৃত্বাধীন বিচারিক প্যানেল এই আদেশ দিয়েছেন। গত 9 জুন বিচার শুরু হওয়ার কথা থাকলেও প্রসিকিউশনের আবেদনের পরিপ্রেক্ষিতে আজকের দিন ধার্য করা হয়। মানবতা বিরোধী অপরাধের এই মামলায় কামরুল ও মেননের বিরুদ্ধে 3টি অভিযোগ আনা হয়। তারা আওয়ামী লীগ সরকার ও 14 দলীয় জোটের শীর্ষ পদে থেকে নিরস্ত্র ছাত্র জনতার উপর বর্ণাস্ত্র ব্যবহার এবং কারফিউ জারির প্ররোচনা সহ ধারাবাহিক ষড়যন্ত্র করেছিলেন বলে অভিযোগ প্রসিকিউশনের। এরই ধারাবাহিকতায় রাজধানীর বাড্ডা সহ বিভিন্ন এলাকায় নিরস্ত্র আন্দোলনকারীদের হত্যা করা হয়েছে। বাংলাদেশে প্রথমবারের মতো মুক্ত বাণিজ্য অঞ্চল করার সিদ্ধান্ত নিয়েছে সরকার। সকালেই সচিবালয়ে অর্থনৈতিক ক্রয় সংক্রান্ত মন্ত্রিসভার বৈঠকে এই প্রকল্পের অনুমোদন দেওয়া হয়েছে। বৈঠক শেষে এই তথ্য জানান মন্ত্রিপরিষদ সচিব নাসিমুল গনি। তিনি জানিয়েছেন, এই প্রকল্পের জন্য মাতারবাড়ি বন্দরের কাছে এবং চিটাগং পোর্টের কাছে 600 একর জমি ক্রয় করা হবে। এছাড়া বৈঠকে চট্টগ্রামের আনোয়ারা প্রান্তে চীনের জন্য আলাদা অর্থনৈতিক অঞ্চল করার প্রস্তাব অনুমোদন দেওয়া হয়। একই সঙ্গে দেশের জ্বালানির সরবরাহ স্বাভাবিক রাখতে স্পট মার্কেট থেকে 2 কার্গো এলএনজি কেনার প্রস্তাব অনুমোদন দেওয়া হয়েছে। মানে আমরা একটা কোম্পানি করতে যাচ্ছি যে যারা চাইনিজ ইপিজেডটাকে করবে বাংলাদেশের, তাদের সাথে চাইনিজদের সাথে একটা চুক্তি হবে। এটা অর্থনৈতিক থেকে যে অন প্রিন্সিপাল আমরা এগ্রি করেছি যে এটা হবে। পরবর্তীকালে এটার ডিটেলসগুলো আসবে আরো। আর একটা হচ্ছে যে বাংলাদেশে প্রথমবারের মতো মুক্ত বাণিজ্য অঞ্চল করতে যাচ্ছি আমরা। মুক্ত বাণিজ্য অঞ্চল মানে সেই জায়গায় কোনো কাস্টমসের কোনো আইন কানুন প্রযোজ্য হবে না এবং সেটাতে আমাদের দেশের থেকে এক্সপোর্ট বাড়ার সম্ভাবনা অনেক বেশি বেড়ে যাবে। আমরা যে সমস্ত জিনিস তৈরি করি বাংলাদেশে সেগুলো, এবং বিদেশি ইনভেস্টররা এখানে আসবে তখন এই এলাকায় কাজ করবে। তো এইটা আপাতত 2টা জায়গায় স্থাপন করার জন্য এটা অর্থনৈতিক কমিটির প্রস্তাব আছে, এখনো ডিটেলসগুলো আসে নাই। তার মধ্যে একটা হতে যাচ্ছে তোমার কি বলে এটা
মাতাবাড়ি বন্দরের কাছে। আর একটা হচ্ছে যে চিটাগংয়ের পোর্টের কাছে, একটু দূরে, সামান্য একটু দূরে, বাট কাছাকাছি হতে যাচ্ছে। শিক্ষার প্রতি অভাবনীয় ছিলেন জিয়াউর রহমান, আর তার স্বপ্ন বাস্তবায়নে ডিগ্রি পর্যন্ত উপবৃত্তি দেবেন ঘোষণা দিয়েছেন তারেক রহমান। সকালে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের ডিনস অ্যাওয়ার্ড প্রদান অনুষ্ঠানে শিক্ষামন্ত্রী জানুল হক মিলন কথা জানিয়েছেন। তিনি বলেন, শিক্ষা ব্যবস্থায় যাতে অস্থিরতা বিরাজ না করে সেই লক্ষ্যে কাজ করছে সরকার। উন্নয়ন করার লক্ষ্যে শিক্ষা খাতে বরাদ্দ বাড়ানো হয়েছে। শুধু উচ্চশিক্ষা নয়, কারিগরি শিক্ষার উপর গুরুত্ব দেওয়ার পাশাপাশি মাদকের বিরুদ্ধে সবাই প্রতিবাদী হবার আহ্বানও জানান শিক্ষামন্ত্রী। আমরা শুধু মনে করি জিপিএ প্লাস এই এ প্লাস নিয়েই আমরা সবাই আছি। মা চায় জিপিএ প্লাস, ছেলে চায় জিপিএ প্লাস, বাবা চায় জিপিএ প্লাস, সকলে চায় জিপিএ প্লাস। এটা নিয়েই ট্রোল হচ্ছে সারাক্ষণ। একবারও বাপ মা জানতে চায় না যে আমার ছেলে মেয়ে সৃজনশীল শিক্ষায় কতটা শিখলো, সেই বিষয়টি কেউ জানতে চায় না। সেই জন্য আমাদের একাডেমিকের ভিতরে প্রজেক্ট ওরিয়েন্টেড একাডেমিক, এইগুলোকে আমাদের চেঞ্জ আনতেই হবে, এর কোনো বিকল্প নাই। আমরা সিলেবাস কারিকুলামের উপরে কাজ করা শুরু করেছি। এই 2027-এ আমরা অনেক খানিকটা চেঞ্জ করব, 2028-এ গিয়ে আমরা কারিকুলামকে আপডেট করব। দ্যাট ইজ আওয়ার ভিশন। বাজেট আকাশচুম্বী, কিন্তু সরকারের সক্ষমতা কতটুকু, এমন প্রশ্ন তুলে দুর্নীতি প্রতিরোধী সরকারের প্রতি আহ্বান জানিয়েছেন ঢাকা মহানগর জামাতের আমির নুরুল ইসলাম বুলবুল। সকালে জামাতের ঢাকা মহানগর দক্ষিণের কার্যালয়ে আয়োজিত বৃক্ষরোপণ অভিযান কর্মসূচির উদ্বোধনী অনুষ্ঠানে এসব কথা বলেন তিনি। বন পরিবেশ মন্ত্রণালয়ের অধীনে বাজেটের অনুমোদিত অর্থ সঠিকভাবে কাজে লাগাতে সরকারের প্রতি আহ্বান জানান তিনি। এ সময় ঢাকা 4 আসনের সংসদ সদস্য সৈয়দ জয়নুল আবেদিন সহ অন্যান্য বক্তারা ঢাকা শহরে বৃক্ষরোপণের মাধ্যমে ঢাকার পরিবেশ পরিবর্তন ও আধুনিক প্রযুক্তি কাজে লাগিয়ে ছাদে বৃক্ষরোপণ, মাছ চাষ করার আহ্বান জানান। ভুয়া ভিসা ও বিমান টিকিট দিয়ে বিদেশে লোক পাঠানো নামে প্রতারণার অভিযোগে শিশির মুনা নামে এক প্রতারককে আটক করেছে পুলিশ। দুপুরে ডিএমপির মিডিয়া সেন্টারে সংবাদ সম্মেলনে এই কথা জানান ডিএমপির গোয়েন্দা বিভাগের অতিরিক্ত কমিশনার শফিকুল ইসলাম। তিনি বলেন, শিশির মুন্না আওয়ামী লীগের সাবেক ভূমিমন্ত্রী নারায়ণচন্দ্র চন্দর ফেসবুক পেজের অ্যাডমিন। শিশির মুন্নার বিরুদ্ধে বর্তমান সরকারের মন্ত্রীদের নাম ব্যবহার করে অর্থ আত্মসাতের অভিযোগ রয়েছে বলেও জানান শফিকুল ইসলাম। রাজধানীতে প্রতারণা, জালিয়াতি ও অর্থ আত্মসাতের অভিযোগে আওয়ামী লীগের সাবেক ভূমি প্রতিমন্ত্রী নারায়ণচন্দ্র এবং সাবেক সংসদ সদস্য অনুপম সজন জয়ের নির্বাচন কাজে প্রধান প্রচারক হিসেবে তাদের নির্বাচনী যে পেজ ছিল সেই পেজের অ্যাডমিন হিসাবে যিনি পরিচালনা করতেন, সেই শিশির মুন্নাকে গতকাল ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ ওয়ারি বিভাগ কর্তৃক গ্রেপ্তার করা হয়। কাতারের সরকারি প্রকল্পে বিনিয়োগের প্রলোভন দেখিয়ে গ্রেপ্তারকৃত শিশির মুন্না ও তার সহযোগীরা এক ব্যবসায়ীর কাছে ধাপে ধাপে 11,27,000 টাকা গ্রহণ করে। পরবর্তীতে তারা ভুক্তভোগীকে জাল ভিসা ও নকল বিমানের টিকিট সরবরাহ করে। স্বাস্থ্য পরিবার কল্যাণ মন্ত্রী সরদার মোহাম্মদ শাফকাত হোসেন বলেছেন, বিগত ফ্যাসিস্ট সরকারের সময় স্বাস্থ্য খাতে সীমাহীন অনিয়ম, দুর্নীতি আর অর্থ লুটপাটে ভেঙে পড়েছিল স্বাস্থ্যসেবা। সেই অবস্থা থেকে বর্তমান সরকার মান বাড়ানোর পাশাপাশি জবাবদিহিতা নিশ্চিত করতে কাজ করে যাচ্ছে। জনগণের কল্যাণের কথা চিন্তা করে নতুন হাসপাতাল স্থাপন, যন্ত্রপাতি ক্রয় ও লোকবল নিয়োগ করে স্বাস্থ্য খাতে গতি আনা হবে। সকাল 10টায় কুষ্টিয়া 250 শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতাল পরিদর্শন শেষে ব্রিফিংকালে মন্ত্রী এসব কথা বলেন। মন্ত্রী বলেন, জেনারেল হাসপাতাল পরিদর্শনে ছোটখাটো কিছু ত্রুটি পাওয়া গেছে, কয়েকজন চিকিৎসক সময় মতো আসেননি, এসব সমস্যা ঠিক করার নির্দেশ দেওয়া হয়েছে। আমরা শৃঙ্খলা ফিরিয়ে আনবো। আপনারা নিশ্চয়ই দেখেছেন, এর মধ্যে আমরা অনেকের পানিশমেন্ট দিচ্ছি, নতুন লোকবল নিব। আমরা স্বাস্থ্যসেবাকে জনগণের গোড়দুয়ারে কোনো মানুষকে বিনা চিকিৎসায় মরতে দেব না ইনশাল্লাহ, এবং প্রত্যেকের ঘরে আমরা স্বাস্থ্যসেবা পৌঁছে দিব। একটু আগে বলেছি, আমরা 20টা হাসপাতাল করতে যাচ্ছি অত্যাধুনিক, 1000 বেড করে, 18টা, 2000 বেড করে শুধু মেয়েদের জন্য 2টা, 8টা ক্যান্সার ইনস্টিটিউশন করতে যাচ্ছি, ট্রমা সেন্টার করতে যাচ্ছি। সারা বাংলাদেশ ব্যাপী আমরা কমিউনিটি ক্লিনিকের মাধ্যমে, আমাদের 1 লক্ষ কর্মীর মাধ্যমে আমরা ঘরে ঘরে গিয়ে আমরা হেলথ স্ক্রিনিং করব, ডায়াবেটিস দেখব, প্রেশার দেখব,
মেয়েদের ব্রেস্ট ক্যান্সার চেক করাবো, ইউটেরাস ক্যান্সার চেক। ফরিদপুরে মারাত্মক ঝুঁকি তৈরি করছে অব্যবস্থাপনায় থাকা মেডিকেল বর্জ্য। বিশ্ব স্বাস্থ্য সংস্থার নির্দেশনা ও জাতীয় নীতিমালা থাকলেও সেগুলোর যথাযথ প্রয়োগ না থাকায় হাসপাতালের ঝুঁকিপূর্ণ বর্জ্য মিশে যাচ্ছে সাধারণ আবর্জনার সাথে। এতে একদিকে যেমন বাড়ছে পরিবেশ দূষণ, অন্যদিকে স্বাস্থ্য ঝুঁকিতে পড়ছেন বর্জ্য সংগ্রহে নিয়োজিত নিম্ন আয়ের মানুষ সহ স্থানীয় বাসিন্দারা। শফিকুল ইসলাম জনি রিপোর্ট। 22 বছর বয়সী সুলতান আক্তার জীবিকার তাগিদে কাজ করেন বর্জ্যের ভাগাড়ে। হয়তো তিনি জানেন না প্রতিদিনই অজান্তে তার শরীরে প্রবেশ করছে ভয়ঙ্কর জীবাণু, বাড়ছে স্বাস্থ্য ঝুঁকি। সুলতানা একা নন, তার মতো আরও অনেকেই কাজ করছেন এই ঝুঁকিপূর্ণ পরিবেশে। বিশ্ব স্বাস্থ্য সংস্থার নির্দেশন অনুযায়ী মেডিকেল বর্জ্য 24 ঘন্টার মধ্যে নিরাপদভাবে অপসারণ এবং ধ্বংস করার কথা থাকলেও বাস্তবে ফরিদপুরে তার প্রয়োগ নেই। জেলার বিভিন্ন হাসপাতালের বর্জ্য ফেলা হচ্ছে পৌরসভার ডাম্পিং এলাকায়, মিশে যাচ্ছে সাধারণ বর্জ্যের সঙ্গে। এই পরিস্থিতির বাস্তব চিত্র ঝুঁকির কথা জানিয়েছেন স্থানীয়রা। আমরা খোলা হাতে কাজ করি না, মাস্ক নেই আর হ্যান্ডগ্লোভস হাতে দিয়ে আর বুট জুতা পরে কাজ করি। মুখের মাস্ক আছে, সবই আছে, আমার জুতা আছে, হ্যান্ডগ্লোভস আছে, সমস্যা নাই। মেডিকেল বর্জ্য ইন হাউসের মধ্যে থাকবে এবং সেই এলাকার মধ্যেই সীমাবদ্ধ থাকবে। আমাদের ফরিদপুরে যেটা দেখা যাচ্ছে যে এই বর্জ্যগুলো আসলে সেভাবে ধ্বংস করা হচ্ছে না এবং এই বর্জ্যগুলো কোনো একটি নির্দিষ্ট এনজিওর মাধ্যমে সংগ্রহ করা হচ্ছে। কিভাবে একটি সমন্বিত একটি বর্জ্য ব্যবস্থাপনার একটি ট্রিটমেন্ট প্ল্যান করা যায়, এই লক্ষ্যে আমরা কাজ করছি। সচেতন নাগরিকরা বলছেন মেডিকেল বর্জ্য সঠিকভাবে ব্যবস্থাপনা না করা হলে জনস্বাস্থ্যের জন্য বড় হুমকি হয়ে উঠবে। এই ঝুঁকি কতটা গভীর এবং এর স্বাস্থ্যগত প্রভাব নিয়ে কি বলছেন চিকিৎসকরা? মেডিকেল বর্জ্য যেগুলো রয়েছে সেখানে ব্যাকটেরিয়াল বা ভাইরাল ডিজিজ বা রোগ হওয়ার সম্ভাবনা খুব থাকে, যে কারণে এই বর্জ্যগুলো নির্দিষ্ট কোনো স্থানে রাখা উচিত। প্রতিদিনের বর্জ্য কোথায় যাচ্ছে তা নিয়েও রয়েছে প্রশ্ন। তথ্য অনুযায়ী ফরিদপুর সদর থেকে প্রতিদিন প্রায় 40 টন বর্জ্য সংগ্রহ করে পৌর কর্তৃপক্ষ। এর মধ্যে প্রায় 10 টন মেডিকেল বর্জ্য উত্তোলন করছে এসডিসি নামের একটি এনজিও প্রতিষ্ঠান। আমাদের ফরিদপুরে প্রায় প্রতিদিন 120 টনের মতো বর্জ্য উৎপাদন হয়। যেসব হসপিটাল আছে এবং এখানে যে ক্লিনিকগুলো আছে সেই ক্লিনিকগুলো বর্জ্যগুলো এসডিসি নেয় এবং এই বর্জ্যগুলো আমরা শুধু অপসারণ করি। এই অভিযোগ ও পরিস্থিতি নিয়ে প্রশাসনের অবস্থান কি তাও পরিষ্কার নয়। এদিকে সিভিল সার্জন বলছেন নীতিমালা মেনে চলার নির্দেশনা দেওয়া হয়েছে। সেজন্যই আমরা একটা চুক্তির মাধ্যমে যাতে বর্জ্যগুলো অপসারণ করা হয় সেটার জন্য আমরা নির্দেশনা দিই। সরকারি বিধি অনুযায়ী আপনার বিভিন্ন আইন প্রয়োগকারী সংস্থা আছে বা ভোক্তা অধিকার আছে, খাদ্য কর্তৃপক্ষ আছে, ওনারাও এটা মোবাইল কোডের মাধ্যমে শাস্তির বিধান করতে পারে। সঠিক ব্যবস্থাপনা না থাকলে মেডিকেল বর্জ্য জনস্বাস্থ্যের জন্য ভয়ঙ্কর হুমকি হয়ে উঠতে পারে। দ্রুত কার্যকর পদক্ষেপ এখন সময়ের দাবি। শফিকুল ইসলাম জনি, মাই টিভি, ফরিদপুর।